আমি বাহির, আপনারা শুনছেন ভূত কথার নতুন একটা এপিসোড। আমার নাম রিয়া। আজকের ঘটনা আমাকে নিয়ে নয়, আমার দিদিকে নিয়ে। আমার নিজের দিদি, তাও যেন আজও ভয় করে দিদিকে দেখলে। একবার স্কুল ছুটির মধ্যে পুরো পরিবার ঠিক করলাম ঘুরতে যাব। আমি, বাবা, মা, দিদি সকাল সকাল রওনা দিলাম। ওই হোটেলের নাম বলছি না। ওই হোটেলে গিয়ে আমার আর দিদির জন্য একটা রুম, মা বাবার জন্য একটা রুম নিয়ে নিলাম। খুব ক্লান্ত হয়ে শুয়ে পড়লাম খুব তাড়াতাড়ি। রাতে হঠাৎ কান্নার আওয়াজে আমার ঘুম ভেঙে গেল। ভাবলাম দিদি মনে হয় রাতে কোনো খারাপ স্বপ্ন দেখে কান্না করছে। তাড়াতাড়ি উঠে বসলাম। উঠে দিদির দিকে তাকালাম, কিন্তু দেখলাম না, দিদি তো কান্না করছে না। তাহলে কান্না করছে কি? আশেপাশে তাকালাম, কাউকে দেখতে পেলাম না। আমার হাত পা একটু ঠান্ডা হয়ে আসতে লাগলো। আমি ওই সময় একটু ভয়ে ভয়ে দিদিকে জড়িয়ে ঘুমিয়ে পড়লাম। পরদিন সকালে কাউকে কিছুই বললাম না। এগুলো নিজের সাথে ঘটলেও কাউকে বললে কেউ বিশ্বাস করবে না, এই জন্য এগুলো ঘটনা সব নিজের মধ্যেই রাখলাম। পরের দিন রাতে ঠিক আবার সে ঘটনা, আবার যেন কান্নার আওয়াজ আসছে। ভেবে প্রথমে ভয় পেয়ে গেলাম। ভয়ে উঠলাম, উঠে দেখলাম যে দিদি আমার পাশে নেই। আমি আশেপাশে খোঁজা শুরু করলাম। হঠাৎ দেখলাম দিদি হোটেলের জানালার সামনে একদম সোজা হয়ে দাঁড়িয়ে আছে। আমি দিদির কাছে গেলাম, গিয়ে দিদিকে ডাক দিতে লাগলাম, দিদি, দিদি। দেখে আমার কোনো কথার উত্তরই দিচ্ছে না দিদি। সাইডে গিয়ে দাঁড়ালাম, দেখলাম দিদির চোখ একদম মুখের দিকে হয়ে আছে, চোখে সাদামণি দেখা যাচ্ছে। আমি হাউ মাউ করে চিল্লে উঠে মা বাবার কাছে গেলাম, গিয়ে তাদেরকেও ডেকে আনলাম। মাথা দেখে ঠিক আমারই মতন হাউ মাউ করে কান্না শুরু করে দিয়েছে। বাবা তাড়াতাড়ি অ্যাম্বুলেন্স ডেকে দিদিকে হসপিটালে নিয়ে গেলেন। আস্তে আস্তে দিদি স্বাভাবিক হয়ে উঠল। বাসায় আসার পর দিদি কেমন যেন অন্যরকম হয়ে গেছে। তার খাওয়া দাওয়া অন্যরকম হয়ে গেল, চলাফেরা অন্যরকম হয়ে গেল। ঠিক কারোর সাথে যেন বেশি কথা বলে না, খুব চুপচাপ থাকে। আমি দিদির সাথে এত ফিরি, তাও আমার সাথেও কথা বলে না, ঠিক একা এক কোণে বসে থাকে। বাসার সবাই আমরা আস্তে আস্তে খুব অবাক হতে লাগলাম যে দিদি হোটেল থেকে ফিরে আসার পর আমার কি যেন দিদিকে খুঁজে পাচ্ছি না, দিদির মাঝে যেন অন্য কাউকে খুঁজে পাচ্ছি। আমাদের দিদি তো এরকম ছিল না। বাবা এগুলো বিষয় কারোর সাথে শেয়ারও করতে পারছে না। দিদির এখনও বিয়ে হয়নি। যদি আশেপাশে এগুলো কথা ছড়িয়ে পড়ে তাহলে বিয়ের সময় দিদির খুব সমস্যা হবে। এই ভেবে আমরা কাউকেই কিছু বলছি না। অনেক দিন পর যখন হাজার চেষ্টা করেও দিদির মাঝে ফিরিয়ে আনতে পারছি না আমরা, অনেক দিন যাওয়ার পর আর হচ্ছে না। বাবা একজন তান্ত্রিকের সাথে যোগাযোগ করে তাকে বাসায় নিয়ে আসলেন। রুম বন্ধ করে বাবা, দিদি আর ওই তান্ত্রিক ঘরে গিয়ে দরজা বন্ধ করে দিলেন, কিন্তু আমাকে আর মাকে ঢুকতে দিলেন না। আমি রুমের বাইরে এক কোণে দাঁড়িয়ে থাকলাম। ভিতরে থেকে তান্ত্রিকের মুখে কি যেন বলছে, এইটা অল্প অল্প শুনতে পাচ্ছি। আর শুনতে পাচ্ছি ভেতর থেকে ঠিক তেমনটা পা ঘেঁষার আওয়াজ পাওয়া যাচ্ছে, আর কান্নার আওয়াজ পাওয়া যাচ্ছে। এমন কান্না মনে হচ্ছে খুব কষ্ট করে, খুব জেদ করে কেউ কান্না করছে ভিতরে। একটু পর শুনলাম আমার দিদি কথা বলছে, কিন্তু আমার দিদির কণ্ঠে নয়, অন্য মেয়ের কণ্ঠে কেউ যেন কথা বলছে। কথাটা ঠিক এরকম ছিল, আমার এই মেয়েকে ভালো লেগেছে, আমি ওর কাছে থাকতে চাই, আমি যেতে চাই না। অনেক সময় ধরে এরকম কথাবার্তা, এরকম কান্নাকাটি, পা ঘেঁষাঘেঁষির আওয়াজ হওয়ার পর একটু পর দেখলাম সবাই চুপ হয়ে গেল। আস্তে আস্তে দিন দিন আমার দিদি নর্মাল হতে শুরু করলো। কিন্তু আজও জানো দিদির সাথে কথা বলতে অন্যরকম লাগে। আমাকে যিনি গল্প বলেছেন তিনি গল্প বলতে বলতে প্রায় কান্নাই করে দিয়েছিলেন। আসলেই যাদের পরিবারের সাথে এরকমটা হয় তারাই বোঝে এটা কতটা কষ্টকর। আমাদের প্রথম ঘটনাটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমাদের দ্বিতীয় ঘটনাটি আমরা শুরু করছি। আমার নাম রনি, আমি একজন কন্টেন্ট রাইটার। আজ আমার জীবনের সাথে ঘটে যাওয়া ঘটনা আমি সবার সাথে শেয়ার করছি। আমি আগেই মাপ চেয়ে নিচ্ছি, আমার এই ঘটনা বলার জন্য অন্য মানুষের ব্যবসার কোনো ক্ষতি হোক, আমি এটা চাইবো না। এই জন্য ঘটনার জায়গার নাম বলছি না। আমি তখন ঢাকায় আসি প্রথম অল্প খরচেই সব কিছু ম্যানেজ করতাম। সব কাজ করে যা টাকা হতো ওইটা দিয়ে কোনোভাবে চললাম কয়েকদিন। পরে দেখলাম ঢাকা যে পরিমাণ খরচ, এই টাকা দিয়ে আমার নিজের এবং বাসায় টাকা পাঠানো সম্ভব নয়। পরে ভাবলাম স্টুডেন্ট পড়ালে কেমন হয়, সবাই এমনটাই ভাবে। পরে অনেক খোঁজাখুঁজির পর কয়েকজন স্টুডেন্ট পেলাম, কয়েকজনকে বাসায় গিয়ে পড়াতাম
এবং কয়েকজনকে আমার বাসায় ডেকে নিয়ে এসে পড়াতাম। কয়েকদিন এইভাবে ভালোই কাটলো, হাতে কিছু টাকাও হলো। কিন্তু কিছুদিন পর দারোয়ান বলল, দেখো রনি, এইভাবে বাসায় মানুষ আসা যাওয়া বাড়িওয়ালার একদম পছন্দ না, তোমাকে এই বাসা ছাড়তে হবে। তারপর আমি ভাবলাম, এইখানে আসার পর যা যা হলো আর কত কি বা দেখার বাকি আছে। মনটা খুব খারাপ হয়ে গেল। কিন্তু যখন এই গল্পটা লিখছি তখন মনে হচ্ছে এগুলো ভালোই ছিল, তাও এগুলো আমার সাথে কেন হলো? আজও আমার মাথা থেকে ওই ঘটনাগুলো সরে নেই। তারপর ভাবলাম, যদি স্টুডেন্ট না পড়ানো হয় তাহলে এত ভালো বাসায় থেকে লাভ নেই। অনেক বাসা খোঁজা শুরু করলাম, কিন্তু বাসা পাচ্ছি না। যা পাচ্ছি সবগুলোতে ভাড়া বেশি, না হলে সিট খালি নেই। পরে একটা আবাসিক হোটেলের খবর পেলাম। আবাসিক হোটেলটা 3 তলা, আর আমার হাতে যেহেতু টাকা পয়সা একটু কম, তাই আমি আবাসিক হোটেলে গিয়ে খোঁজ করতে লাগলাম যে কেউ এরকম রুম শেয়ার করবে নাকি আমার সাথে। পরে একজন রাজি হলেন। আমি যার সাথে থাকবো তার নাম আলামিন, আর আমি কন্টেন্ট রাইটিংয়ের কাজ করি, তাই আমাকে আরও বেশি বেশি কাজ করার জন্য খুব বেশি রাত জাগতে হতো। আমি আর আলামিন থাকলাম 2 তলায়। আমি পুরো রাত জেগে কাজ করতাম আর অনেক দেরিতে উঠতাম। এদিকে আলামিন ছেলে খুব সকাল সকাল উঠে লাইট দিয়ে নামাজ পড়া, তাজবি পড়া শুরু করে দিত, অনেক জোরে জোরে। আমার একদম ঘুম হতো না। আমি বলছি না এগুলো খারাপ, কিন্তু আমার পুরো রাত কাজ করে যদি এইটুকু ঘুম না হয় তাহলে তো আমি আস্তে আস্তে পাগল হয়ে যাব। পরে আমি আবাসিক হোটেলের মামার সাথে কথা বললাম, মামা, আমার জন্য আপনার একটা কিছু করতেই হবে, এভাবে তো আর হচ্ছে না। প্রতিদিন রাত জেগে কাজ করি, সকাল সকাল ভোরে আলামিন একদম লাইট জ্বালিয়ে দেয়। মামা বলল, দেখো রনি, আমাদের তো আর জায়গা নেই, থাকলে তোমাকে উপরেই থাকতে হবে। আমি রাজি হয়ে গেলাম। উপরে কয়েকটা রুম, কয়েকটা বাথরুম কমপ্লিট হয়েছে। আমি ভাবলাম, এত সুন্দর জায়গা পড়ে আছে, তাও কেউ থাকে না কেন? যাক বাবা, না থাকাই ভালো। কেউ থাকলে হয়তো বা এইটাও আমি পেতাম না। 1 দিন 2 দিন হলো পুরো রাত জেগে কাজ করতাম। পরে রাতে যখন বাথরুমে যাই, পরে দেখি আমার পাশের বাথরুম থেকে একটা মেয়ের গান গাওয়ার আওয়াজ পাওয়া যেত। গানটা ঠিক আমি বুঝতাম না, একটু একটু আরাবিক আরাবিক, কেমন যেন অন্যরকম গান। পরে আমার মনের মধ্যে কেমন হতে শুরু করলো, কেউ আমার পাশের বাথরুমে এসে এভাবে গান বলবে। তারপর ভাবলাম, হয়তো আমার সাথে কেউ প্র্যাঙ্ক করছে। যাক, এগুলো বিষয় মাথায় না নেওয়া ভালো। কিন্তু আমার মনের মধ্যে কেমন জানি একটু অন্যরকম লাগতো। এটা সবারই লাগবে। যখন আপনি বাথরুমে যাবেন তখন আপনার বাসায় কেউ কথা বললে আমাদের অন্যরকম লাগাটা স্বাভাবিক। তারপরে এগুলো মাথা থেকে ঝেড়ে দিয়ে আমার ঘরে চলে গেলাম। প্রতিদিন ঠিক বাথরুমে যাই, ঠিক এরকম গান বলার আওয়াজের শব্দ। পরে ভাবলাম, কি ব্যাপার, পুরো দিনে বাথরুমে আসি, কোনো আওয়াজ নেই, শব্দ নেই। রাতে যখন আসি তখন এরকম পাশের বাথরুম থেকে গান বলার শব্দ। এটা কেমন যেন আমার অন্যরকম লাগে। পরে ওইখানেই বসে থেকে ভাবলাম, আচ্ছা, আমার সাথে যদি কেউ দুষ্টামিও করে তাহলে তো আমাদের আবাসিক হোটেলের সবাই ছেলে, এখানে মেয়ে মানুষ আসলো কিভাবে? তখন আমার অন্যরকম লাগা শুরু হলো। তাহলে এটা তো স্বাভাবিক কোনো কিছু নয়, এটা তো পুরোপুরি অন্যরকম জিনিস। আমি তাড়াতাড়ি বাথরুম থেকে বের হয়ে তাড়াতাড়ি আমার ঘরে গিয়ে দরজাটা লাগাই দিলাম। কোনো রকম ওই রাতটা কাটলো। পরে ভাবলাম, আমি পুরো রাত জেগে কাজ করি, এই জন্য হয়তো বা আমার এরকম মনে হচ্ছে। রাতে ঘুম হয় না, সকালে একটু ঘুমোই। রাতের ঘুম তো আর সকালের ঘুম দিয়ে কাভার হয় না, এই জন্যই মনে হয় আমার সাথে এরকমটা হচ্ছে। আর আমি এরকম ভূত প্রেত জিন বা প্রেতাত্মা কোনো কিছুতেই বিশ্বাস রাখি না, তাই সব কিছু ঝেড়ে দিয়ে আবার রুমে গিয়ে শুয়ে পড়লাম। কিন্তু আমি যখন কম্পিউটারে বসে কাজ করতাম আমার মনে হতো আমার পিছন দিয়ে কেউ আস্তে 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 হাঁটছে। প্রথমে হাঁটার আওয়াজটা একটু অল্প অল্প পাওয়া যেত, আস্তে আস্তে পাওয়া যেত। পরে একটু সময় বাদ আর একটু জোরে আওয়াজ, পরে আরেকটু সময় বাদ আর একটু জোরে আওয়াজ। আমি একদম ঠিক বুঝতে পারতাম আমি যখন কম্পিউটারে কাজ করছি আমার পাশে দিয়ে কেউ যেন হেঁটে যাচ্ছে। এটা স্বাভাবিক। আপনি দেখবেন যখন আপনি বাসায় কাজ করেন তখন আপনার সামনে দিয়ে আপনার মা, ভাই, বোন কেউ গেলে কিন্তু হঠাৎ বোঝা যায়। ঠিক এরকমটা আমি বুঝতে পারছি, আমি উপলব্ধি করছি আমার পিছন দিয়ে কেউ যেন হেঁটে যাচ্ছে। তখন আমার আর বোঝার ভুল হলো না যে না, আমি যতই এগুলো প্রেতাত্মা, জিন
এগুলো যতই বিশ্বাস না করি, আমার সাথে যেগুলো ঘটনা ঘটছে এগুলো একদম ঠিক। আমি দোতলায় গেলাম, গিয়ে সবাইকে এরকম জিজ্ঞাসা করতে লাগলাম। আমি যেহেতু এরকম কিছু উপলব্ধি করছি, এরকম গানের শব্দ পাচ্ছি, হয়তোবা আমার নিচে যারা আছে তারাও হয়তোবা পাচ্ছে। সবাইকে জিজ্ঞাসা করলাম, কিন্তু কেউ কিছু বলে না। বলে না, আমরা তো কেউ কিছু এরকমটা দেখিনি। পরে আমি আলামিনের কাছে গেলাম যে, ভাই তুমি তো আমার সাথে থেকেছ, তোমার সাথে তো আমার একটা ভালো সম্পর্ক আছে, কেউ না বললে তুমি আমাকে বলো এরকমটা আমার সাথে কেন হচ্ছে? তুমি এখানে এতদিন থেকে আছো, তোমার কানে কি কোনোদিন এরকম আওয়াজ এসেছে? আলামিন তখন আমাকে বলল যে, দেখো ভাই, তোমার কি মনে হয় আমি প্রতিদিন সকালে এগুলো এমনি এমনি করি? তখন আমি বললাম, হয়তোবা তুমি পরহেজগার নামাজি মানুষ, এই জন্য এরকমটা করো। হ্যাঁ, নামাজ পড়া সবার জন্যই দরকার, কিন্তু আমি আগে এরকমটা ছিলাম না। যখন আমি প্রথমে এখানে এসেছিলাম তখন তোমার মতন আমিও 3 তলায় ছিলাম। প্রায় সময় তোমার সাথে যা যা ঘটেছে আমার সাথেও ঠিক একই জিনিস ঘটত। পরে আমিও তোমার মতন মনের ভুল ভেবে সব কিছু উড়িয়ে দিলাম। পরে একদিন রাতে আমি অন্যদিকে শুয়ে মোবাইল টিপছি, তখন আমি ঠিক এমনটা অনুভব করলাম যে আমার পাশে কেউ একজন বসে আছে, বসে থেকে কেউ যেন গান বলছে। আমি স্পষ্ট শুনতে পারছি, স্পষ্ট বুঝতে পারছি, কিন্তু আমার সাহস হচ্ছে না আমি পিছনে ঘুরে তাকাবো। আমি বুঝলাম এইটা আমার একদমই মনের ভুল নয়, কারো যেন উপস্থিতি আমি ঠিক একদম উপলব্ধি করছি, কেউ যেন ঠিক আমার পাশেই বসে আছে। পরে আমি ভাবলাম এইখানে আর নয়, এইখানে থাকা যাবে না। পরে আমি একদিন নিচে গেলাম, নিচে গিয়ে সবাইকে জিজ্ঞাসা করতে কেউ কিছুই বলতে রাজি নয়। আবাসিক হোটেলের নিচে চায়ের দোকানে আমার একটা মামার সাথে পরিচয়। এই জায়গায় একটা ডান্স সেন্টার ছিল, সেইখানে একটা মেয়ে আত্মহত্যা করার পর থেকে এরকমটা এই বিল্ডিংয়ে দেখা যায়। তারপর আস্তে আস্তে ডান্স সেন্টার বন্ধ হয়ে যায়, তারপর গড়ে ওঠে আবাসিক হোটেল। আর হঠাৎ করেই তো অন্য কোথাও চলে যাওয়া যায় না, এই জন্য আমি দোতলায় থাকতে শুরু করলাম। পরে আমিও কিছুদিন আলামিনের সাথে থাকলাম। পরে আস্তে আস্তে একটা নতুন ভাষা খুঁজে নতুন বাসায় পার হয়ে গেলাম। আমি মাহির, আপনারা শুনছেন ভূত কথার নতুন একটা এপিসোড। আমাদের আজকের ঘটনাটি আমরা শুরু করছি। আশা করছি ঘটনাটা আপনার ভালো লাগলে আপনার ছোট্ট একটি কমেন্ট আমরা কমেন্ট বক্সে দেখতে পাব, এবং আপনার কমেন্ট আমরা দেখি এবং খুব ভালোবাসার সহিত রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। আমাদের ঘটনাটি শুরু করছি। ভূত বা ভৌতিক বিষয়ে কোনোটিতে আমার বিশ্বাস নেই। নিজের সাহসের উপর যথেষ্ট আস্থা আছে বলেই অপরিচিত এলাকার এই ভৌতিক পরিবেশে থাকতে রাজি হয়েছি। যে বাড়িটাতে আমি আছি সেটাকে ঘিরে বেশ মুখরোচক গল্প প্রচলিত আছে। এসব গল্প শুনতে বেশ মজাই লাগে। আমার কলিগরা আমার কাছ থেকে ওই বাড়ির সম্পর্কে নতুন কোনো গল্প শোনার জন্য মাঝে মাঝে আগ্রহ দেখাতো। তাদের ধারণা আমি লজ্জায় এই বাড়ি ছেড়ে পালাচ্ছি না। এই বাড়িতে অনেকেই থাকার দুঃসাহস দেখিয়েছে, কিন্তু কেউ নাকি টিকতে পারেনি। বাড়িওয়ালা এখানে থাকে না। বাড়িটা 2-3 বছর পরিত্যক্ত অবস্থায় ছিল। বাড়িওয়ালা কিছুতেই ভাড়া দিতে রাজি হচ্ছিল। আমি এক প্রকার জোরপূর্বক বাড়িটা ভাড়া নিলাম। বিরাট বড় বাড়ি। বাড়িটার বাইরের পরিবেশ দেখলে গা ছমছম করে। বাড়ির দক্ষিণ দিকে বড় বাঁশঝাড়, উত্তর দিকে বেশ বড় সড়ো একটা পুকুর। পুকুরটার পানি খুবই পরিষ্কার গরমের সময়, তাই বেছে বেছে দক্ষিণ দিকের রুমটায় থাকার জন্য ঠিক করলাম। আমাকে সব সময় সাহায্য করার জন্য গ্রামের একটা সাহসী ছেলেকে কাছে রাখলাম। 17 বছর বয়সী ছেলেটার নাম কাদের। সুঠাম দেহ, কোনো কাজে অনীহা নেই। সারাদিন কাজ করলেও ক্লান্তি তার শরীরে ভর করতে পারে। ও আমার পাশের রুমটাতেই থাকে। 5-7 দিন বেশ নির্বিঘ্নেই কাটিয়ে দিলাম। প্রথম অস্বাভাবিক ঘটনার কথা বলছি। সেদিন অফিস থেকে ফিরলাম সন্ধ্যা 7টার দিকে। এসে জামা কাপড় ছেড়ে বেসিনে গেলাম চোখে মুখে পানি দিতে। একটা আলোর রেখা পিছন থেকে সরে গেল। পেছনে তাকিয়ে কিছুই পেলাম না। ভাবলাম দেখার বোন, কিন্তু কিছুক্ষণ পর একই ঘটনা আবার ঘটল। আলোটা এক দেয়াল থেকে অন্য দেয়ালে যেয়ে মিলিয়ে গেল। যেহেতু এটা ছিল আমার থেকে প্রথম অস্বাভাবিক ঘটনা, তাই কেমন জানি একটা শিহরণ অনুভব করলাম। কাদের একটু পরে বাজার থেকে আসলো। দুজন মিলে রান্নার কাজটা সেরে খাওয়া দাওয়া করতে 10:30 বেজে গেল। খাওয়া শেষ করে ও ঘুমাতে গেল। আমি শুয়ে শুয়ে সন্ধ্যায় ঘটনার পিছনে কারণ সন্ধান করছি। এমন সময় কারেন্ট চলে গেল। আমার খাটটা উত্তর দক্ষিণ ভাবে, সেটা কড়ায় দক্ষিণ দিকে পা দিয়ে শুয়ে আছি। কারেন্ট যাওয়া বাইরে থেকে চাঁদের আলো দক্ষিণ দিকে জানালা দিয়ে
ভিতরে এসে একটা অদ্ভুত সুন্দর পরিবেশ সৃষ্টি হলো। জানা দিয়ে বাইরের পরিবেশটা দেখতে খুবই সুন্দর লাগছে। বাঁশ বাগানের আলোয় ছায়ার খেলা দেখতে দেখতে কখন যে ঘুমিয়ে পড়েছিলাম জানি না। আমার একটা অভ্যাস হলো শত গরমের মধ্যেও ঘুমানোর সময় হাঁটু পর্যন্ত কাঁথা টেনে ঘুমানো। ঘুমের এক পর্যায়ে টের পেলাম পায়ের ওপর কাঁথা নেই, সরে গেছে। কাঁথাটা হাঁটু পর্যন্ত টেনে আবার চোখ বুঝলাম। কিছুক্ষণ পর মনে হলো কাঁথাটা ধীরে ধীরে সরে যাচ্ছে। শরীরের ক্লান্তির জন্য চোখ খুলতে ইচ্ছে হলো না। ভাবলাম মনের ভুল, কিন্তু হঠাৎ করে মনে হলো কাঁথাটা দ্রুত সরে যাচ্ছে। ধরপর করে উঠে বসতেই জানালায় চোখ গেল। মনে হলো একটা ছায়া দ্রুত সরে গেল। কাঁথার একটা অংশ জানালার মধ্যে ঢুকে আছে। হেঁচকা টানে খাতা ভেতরে নিয়ে নিলাম। সাথে সাথে বাঁশ বাগানের ভিতর থেকে খলখল হাসি শব্দ ভেসে এলো। মেরুদণ্ডের উপর দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। সারা শরীর অবশ হয়ে আসছে। মনে হচ্ছে আমি মারা যাচ্ছি। আশার দেহ নিয়ে আমি জানালা দিয়ে তাকিয়ে আছি। এই সময় দূরে বাঁশবাগানের মধ্যে একটা স্পষ্ট নারী ছায়ার স্বরে যাওয়া দেখলাম। হারিয়ে যাওয়ার শেষ মুহূর্তে সে আমার দিকে এক ঝলক তাকালো। তার চাহনিতে যেন ক্রোধ ফুটে উঠেছে। আমি ঠিক বুঝতে পারছি না এই মুহূর্তে আমার করণীয় কি। অনেকক্ষণ যাবৎ চুপচাপ বসার পর একটু নড়ে চড়ে বসলাম। ঠিক তখনই দেখলাম পাশের চেয়ারে ভেসে ভেসে নড়াচড়া করছে। একটা ছন্দে চেয়ারটা ঘুরছে। হঠাৎ করে চেয়ারটা 2-1 ফুট উপরে উঠে গেল এবং চেয়ারটার পিছনে থাকা অদৃশ্য কেউ চেয়ারটাকে সশব্দে মাটিতে ছুঁড়ে দিল। গলা থেকে একটা ভয়াল আত্মচিৎকার বেরিয়ে এলো। সাথে সাথে পাশের রুম থেকে কাদের ছুটে এলো। কে হয়েছে ভাইয়া? খারাপ স্বপ্ন দেখেছেন? আমি কোনো কথা বলতে পারছি না। কোনো রকমে উচ্চারণ করলাম, পানি। পানি খাওয়ার পরপরই কারেন্ট এসে গেল। কাদের রুমে চলে গেল। জানালা বন্ধ করে বাতি জ্বালিয়ে সারা রাত মিউজিক শুনলাম। বিষয়টা জানতে পারলে কলিগদের মধ্যে হাসির রুল পড়ে যাবে, এটা ভেবেই আমি কাউকে কিছু বললাম না, এমনকি কাদেরকেও না। বিকেলে বাসায় ফিরে যতক্ষণ সম্ভব কাদেরের সাথে থাকার চেষ্টা করলাম। রাত 11টার দিকে কাদের শুতে গেল। আজ জানালা বন্ধ রাখলাম এবং সারা রাত বাতি জ্বালানোর ব্যবস্থা করলাম। সে রাতে বিশেষ কিছু ঘটল না, তবে একটা অদ্ভুত স্বপ্ন দেখলাম। পরের দিন বিকেলে অফিস থেকে ফিরে যথারীতি বেসিনে হাত মুখ ধুতে গেলাম। ট্যাপ ছাড়লাম কিন্তু পানি পড়ছে না। ভাবলাম পানি নেই। কাদেরকে মোটরটা ছাড়তে বললাম। দেখি ফুল স্পিডে পানি পড়ছে। পানিতে হাত দিতে পানি পড়া বন্ধ হয়ে গেল। ট্যাপ বন্ধ করে যখন রুমে থেকে বেরিয়ে যাচ্ছি তখন কোথা থেকে এক ঝাপটা পানি এসে সমস্ত শরীর ভিজিয়ে দিল। আমি দ্রুত রুমে চলে গেলাম। ভয়ে গলা শুকিয়ে আসছে। কাদেরকে দেখে একটু কথা বলার ভয়টা হালকা কমল। রাত 11টার দিকে কাদের ঘুমাতে যাওয়ার পর আমারও হালকা তন্দ্রা আসলো। একটা অদ্ভুত শব্দে আমার ঘুম ভেঙে গেল। মনে হলো কেউ নুপুর পায়ে হাঁটছে। প্রায় 1 ঘন্টা জেগে শব্দটা আবার শোনার জন্য অপেক্ষা করলাম, কিন্তু কোনো শব্দ শুনলাম না। এবার ঘুমানোর চেষ্টা করব, ঠিক তখন স্পষ্ট শুনলাম আমার মাথা থেকে একটা নুপুরের শব্দ পায়ের পাশ দিয়ে জানালা পর্যন্ত যে থেমে গেল। সারা রাতে আর কিছুই ঘটেনি, তবে সেই অদ্ভুত স্বপ্নটা আজও দেখলাম। 6-7টা রাত পার হয়ে গেল। রাতগুলোতে মাঝে মাঝে আমি গভীর কান্নার শব্দ শুনেছি, তবে প্রতি রাতে আমি অদ্ভুত স্বপ্নটা দেখেছি। স্বপ্নটা ছিল এরকম, বাড়িটার সামনে শত শত লোক, সবার চোখে মুখে আতঙ্ক। বাড়িওয়ালার চোখ রাগে লাল হয়ে আছে, সে সবাইকে কিছু একটা বলছে। এই স্বপ্নটাই প্রতিদিন দেখেছি, তবে আজ রাতের স্বপ্নটার কথা মনে হলেই গা শিউরে উঠছে, অস্থিরতা বেড়ে যাচ্ছে। আজ দেখলাম বাড়িটার সামনে শত শত লোক, সবার চোখে মুখে আতঙ্ক। বাড়িওয়ালা সবাইকে বলছে আমি ওকে ভাড়া দিতে চাইনি, আমার কথা শোনেনি। এখানে আসার পর এত কিছু ঘটলো কিন্তু আমাকে কিছুই জানায়নি। সবাই দুটি কাফনে মোড়া লাশকে ঘিরে দাঁড়িয়ে আছে। কারো কারো মুখে বেশ কয়েকবার সুইসাইড কথাটা শুনলাম। সবচেয়ে স্পষ্ট যে কথাটা শুনলাম সেটা হলো অমাবস্যা। কেউ কেউ বলছে অমাবস্যা রাতে এ বাড়িতে এমনই হয়। স্বপ্নটা দেখে আমার আত্মা কেঁপে উঠল। কপাল হাত দিয়ে বুঝলাম জ্বর হয়েছে। থার্মোমিটারে 104 ডিগ্রি জ্বর। অসুস্থ শরীর নিয়েই অফিসে গেলাম। কোনো কাজে মন বসাতে পারলাম না। থেকে থেকে আমার শুধু অমাবস্যা রাতের কথা মনে আসছে। আমার এক ঘনিষ্ঠ কলিগকে জিজ্ঞেস করলাম, আচ্ছা ভাই, অমাবস্যার রাত কবে বলতে পারবে? কেন, ভূত ধরবা নাকি? বলে হাসতে হাসতে চলে গেল। বিকেলে বাসায় ফিরে দেখি কাদের বাজার করে ফিরেছে। আমি জামা কাপড় ছেড়ে ওর কাছে গিয়ে বসলাম। আচ্ছা, এই বাড়িতে কি ঘটেছিল জানো? কাদের বলল, এখানে একটা বড় ফ্যামিলি থাকতো। রাতুল সাহেব, তার স্ত্রী, 2 ছেলে, 1 মেয়ে।
অভাব অনাটন সব সময় লেগেই থাকতো। মেয়েটা কলেজে পড়তো, টাকার অভাবে বেতন দিতে পারতো না। সংসারে সারাদিন অশান্তি লেগেই থাকতো। তারপর এক অমাবস্যার রাতে সবাই একসাথে সুইসাইড করল। বাবা মা আর মেয়েটা গলায় দড়ি দিল। ছেলে দুইটাকে বিষ খাওয়ানো হয়েছে। কাহিনীটা বলে থামলো কাদের। প্রতিক্রিয়া দেখার জন্য আমার দিকে তাকালো। ভয়ের চাদরটা জুড়ে আঁকড়ে ধরে আছে। কাঁপা কাঁপা গলায় জিজ্ঞেস করলাম, তোমার ভয় করে না? এতদিন এখানে থাকলে কিছু দেখছো? কাদের বলল, পায়ের ছাপ। প্রায় প্রতিদিনই সকালে অসংখ্য ছোট বাচ্চার পায়ের ছাপ দেখেছি, আর কান্নার শব্দ শুনতাম, বাচ্চার কান্নার শব্দ। আচ্ছা, অমাবস্যার রাতে এই বাড়িতে অনেক কিছু ঘটে, তাই না? আমাদের তো মেরেও ফেলতে পারে, তাই না? আমি আর একটা কথা অনেক সাহস করে জিজ্ঞেস করি, অমাবস্যা কবে? এ প্রশ্নেও কিছুটা চমকে উঠল। বেশ কিছু সময় পর মাথা নেড়ে বলল, জানি না। 10:30টার দিকে শুয়ে পড়লাম। বাইরে একটা টাহুল পাখি গনগন ডাকছে। 11টার দিকে কারেন্ট চলে গেল। উঠে মোমবাতিটা জ্বালিয়ে দিয়ে শুয়ে পড়লাম। কে ঘুম ঘুম ভাব এসেছে। ঠিক তখনই মনে হলো আমার মাথার কাছে কেউ ফিস ফিস করে কথা বলছে। আমি নড়ে চড়ে উঠলাম। এই সময় চোখ গেল ফ্যানের দিকে। দেখি সেটার পাখাগুলো জোরে জোরে কাঁপছে। ঠিক এমন সময় পাশের রুম থেকে কাদেরের ভয়াল চিৎকার শুনে এমন চিৎকার করে ওর রুমে ছুটে গেলাম। যে দেখি ও মাটিতে ঘোরাঘুরি খাচ্ছে, আর ওর কানের নিচ দিয়ে রক্ত গড়িয়ে পড়ছে। আমাকে দেখা মাত্রই আমার পা জড়িয়ে ধরে বলল, ওরা আমাকে মেরে ফেলবে, আমাকে বাঁচান। শক্ত কিছু দিয়ে মারার চিহ্ন দেখলাম। ওকে আমার রুমে নিয়ে এসে ক্ষত জায়গাটায় গামছা দিয়ে বেঁধে দিলাম। দুজন পাশাপাশি বসে আছি, কারো মুখে কোনো কথা নেই। পাশের টেবিলে রাখা মোমবাতিটা টিম টিম করে চলছে। হঠাৎ করে দরজার পাশে দিয়ে নুপুরের স্পর্শ শব্দ শোনা গেল। মনে হলো নুপুর পায়ে কেউ দৌড়ে গেল। ও আমার আরও কাছে সরে এলো। সাথে সাথে পাশের ঘরে আয়নাটা সশব্দে ভেঙে পড়ল। আবার নুপুরের শব্দ শোনা যাচ্ছে। আমার দরজা পর্যন্ত এসে থেমে গেল। এবার মনে হচ্ছে আমাদের দিকে আসছে। ঝুমঝুম শব্দ। হঠাৎ করে মোমবাতিটা নিভে গেল। অন্ধকারের বুক চিরে আবার নুপুরের শব্দ। এদিকে এগিয়ে আসছে। কাদের আমাকে জড়িয়ে ধরল। হঠাৎ কাদের গগন বিতারে চিৎকার দিয়ে রুম থেকে ছুটে বেরিয়ে এলো। মোবাইলের আলো জ্বেলে ওর পিছনে দৌড়াতে যেয়ে কিছু একটাতে বেঁধে পড়ে জ্ঞান হারালাম। যখন জ্ঞান ফিরল দেখি মোবাইলের টর্চটা তখনও জ্বলছে। চারিদিকে কারো অন্ধকার। একটা ভেজা ফ্লোরে পড়ে আছে। প্রচণ্ড দুর্বল শরীরটাকে কোনো রকমের টেবিলে তুললাম। টর্চের আলোতে দেখি ফ্লোরটা রক্তে ভিজে গেছে। কপালে প্রচণ্ড ব্যথা। ধীরে ধীরে কাদেরের রুমে ঢুকলাম। ঢুকে এক বিভৎস দৃশ্যে দেখে আমি চিৎকার দিয়ে বেরিয়ে এলাম। কি মনে করে ঘরে আবার ঢুকলাম। ফ্যানের সাথে দড়ি দিয়ে ঝুলে আছে দেহটা। চোখ দুটো কটর থেকে বেরিয়ে পড়েছে। জিহ্বাটা ইঞ্চি তিনেক বাইরে বেরিয়ে আছে। মাথাটা ঘুরে নিচে পড়ে গেলাম। একটা সাদা কাগজের উপর মোবাইলটা ছিটকে পড়ল। সেখানে অস্পষ্টভাবে লেখা, আপনি পালান, আজকেই অমাবস্যা। অনুভূতিহীন চোখে দেখলাম ব্যাটারি লো, শাটডাউন। আবার অন্ধকার নেমে এলো। অন্ধকারের বুক চিরে নুপুরের শব্দটা আবার শোনা যাচ্ছে, ঝম ঝম।